আয়ান ছেলেকে নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। ছোট্ট মুখটা ভরিয়ে দেয় অজস্র আদরে। স্নেহ মমতার স্পর্শ পেয়ে ছেলে পিটপিট করে তাকিয়ে থাকে বাবার দিকে। বুকের কাছে শার্ট খামচে ধরে ছোট্ট হাতটা দিয়ে মাথার চুল টেনে ধরে মুখে দিতে চায় চুলগুলো। আয়ান হেসে ফেলে। আম্মা কি খেতে দেয়নি? উপোস রেখেছে? সায়ান ঠোঁট টানে। আচ্ছা ঠিক আছে, আর কখনো এমন বলবো না। তোমার আম্মা খুব ভালো, খুব। সায়ান ডাগর ডাগর চোখ দুটো মিলে তাকিয়ে থাকে। রাতের খাওয়া দাওয়া তখন শেষ। নামিরা নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়ালো। মুখে কথা নেই, চুপচাপ। আজহার সাহেবের সাথে কথা বললো শুধু, আর কারোর সাথে বললো না। আজহার সাহেব খেতে খেতে বললেন, বৌমার হাতের রান্না অনেকদিন তো খাই না, কাল তোমার হাতে রান্না খাবো বৌমা। ঠিক আছে আপা, কাল আমি রান্না করব। আয়েশা বেগম ফিসফিস করে আয়নাকে বললেন। শ্বশুরের লগে তো ভালোই কথা কয়, আমাদের লগে কয় না কেন? আয়নাও ফিসফিস করে বলে, আমরা তো ভাইয়ের পক্ষে, তাই। নামিরা খেলো না। আয়না বলল, তুমিও বসো ভাবি। নামিরা না করলো, সে খাবে না। আর তো কেউ নেই, তুমি একা একা কিভাবে খাবে? আরেকজন তো বাইরে খাবে, দাওয়াত পড়েছে। নামিরা গ্লাসে পানি ঢালতে লাগলো। আজহার সাহেবও বললেন, বৌমা আমার পাশে এসে বসো, খেয়ে নাও। অনেক দিন হাসো না, এইবার একটু হেসো, মুখটা অমন দেখতে ভালো লাগে না। নামিরা গিয়ে বসলো শ্বশুরের পাশে। আজহার সাহেব নিজে বেড়ে দিলেন খাবার। মাথায় হাত বুলিয়ে বললেন, খাও, কিভাবে শুকিয়েছে দেখো। এত স্নেহময় আর আদুরে সম্বোধনে গাল ভিজে উঠল নামিরা। সবাই দেখার আগে নামিরা তা লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এই স্বর্গসুখ যেন আর কখনোই না হারায় তার জীবন থেকে। এই পরিবারটাকে সে ভালোবাসে। পরিবারের মানুষগুলোর সাথে তার এই অদৃশ্য বন্ধনটা খুব দৃঢ়, মজবুত। ভালো থাকুক তার আপন মানুষগুলো, এরকম হাসি খুশি থাকুক সবসময়। রাত তখন 1:30। সামনের দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ছুটে গেল নামিরার। অবশ্য ঘুম তেমন নামেনি তার চোখে, তাই হয়তো অল্পতেই ছুটে গেছে। দরজা খুলে দিতে গেল সে। কে সেটা দেখার প্রয়োজন বোধ করলো না। দরজা খুলে দেওয়া মাত্র চলে এলো ঘরে। সায়ানকে দোলনায় দুলতে লাগলো হালকা হালকা। দরজা পার হয়ে ঘরে তখনই প্রবেশ করলো সুঠাম দেহের একটি অবয়ব। নামিরার কৌতূহল জাগলো না ফিরে দেখা। সে তো এড়িয়ে যেতে ব্যস্ত। দোলনা দুলিয়ে উঠে বসলো। সায়ান ছোট ছোট কাপড়গুলো ব্যাগ থেকে বের করে গোছাতে ব্যস্ত হয়ে পড়লো। গোছাতেই পারলো না, ঘরের লাইট নিভে গেল। বিরক্তিতে মেজাজ চরম খারাপ হলো নামিরা। সুইচের দিকে যাওয়া ও যাবে না। মিনিট দুয়েক অপেক্ষা করলো নামিরা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের শব্দ। মুখ খুলতে চাইলো নামিরা, খুললো না। তবে ধপাধপ আন্দাজে হেঁটে চলে গেল সুইচ টেপার জন্য। শক্তপোক্ত হাতের বাঁধনে তখনই বন্দী হলো সে। পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁধে নাক মুখ বুঝলো কেউ। শক্ত হয়ে জমে গেল নামিরা। সেই পুরনো ছোঁয়া উদরের উপর টের পেল। দুহাতে শক্ত বাঁধন। শীতল হয়ে পড়লো নামিরা। হাত দুটোকে ঝেড়ে ফেলতে চেয়ে পারল না। কোনো শব্দ ছাড়াই কেটে গেল কয়েকটা মুহূর্ত। সুযোগ বুঝে যখন নামিরা পালাতে চাইল তখন আরো ভালোভাবে বক্ষ মাঝে পিষ্ট হয়ে গেল সে। সেই ঘ্রাণ আর সেই বুকের হৃদস্পন্দন, সেই হাতের বাঁধন। নামিরার পালানোর কোনো পথই খোলা রইল না। ফোঁসফোঁস করতে করতে একসময় ফোঁপানি উঠল তার। তারপর সারা শরীর ঝাঁকিয়ে কাঁপিয়ে কাঁদতে লাগলো সে। সেই কান্না যেন থামার নয়। তাকে কাঁদতে দিল আয়ান, বাধা দিল না। আজ শেষবার কেঁদে নিক নামিরা। কাঁদলো ইচ্ছে মতো। নেতিয়ে পড়ল বুকে ক্লান্ত হয়ে। আয়ান জড়িয়ে নিল তাকে। বহু সময় পার হওয়ার পর চোখে জল মুছে দিয়ে দীর্ঘ চুম্বন বসালো সে সঙ্গিনীর কপালে। সারা মুখে ভেজা স্পর্শে রাঙিয়ে দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি তো বাচ্চাই রয়ে গেলে মীরা, বড় হলে কই? তবে এই বাচ্চার মা, বাচ্চাটাকে আমি ভীষণ রকম ভালোবাসি। আমার ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নাও মীরা। আয়েশা বেগম এতদিন শুনে এসেছেন মেয়ের ইয়া বড়, বিশাল একটা বাগান আছে, হ্যান আছে ত্যান আছে, কিন্তু দু চোখে একবারও দেখেননি। এই প্রথমবার দেখা মাত্রই চোখ কপালে উঠল ওনার। আয়না ভুরু উঁচিয়ে মাকে বলল, সুন্দর না আম্মা? আয়েশা বেগম হাঁ করা মুখ বন্ধ করলেন। গালে হাত দিয়ে বললেন, ও মা, মেলা বড় এই বাগান বাড়ি, এইটা তোর? হ্যাঁ, ওই যে দেয়াল দেখছো ইটের, ওইটুকু পর্যন্ত কাকুর জমির সীমানা, যার রূপার নামে দিয়ে গেছেন। অতটুকু পর্যন্ত যদি বাগান করে ফেলি তাহলে কত বড় হবে ভাবতে পারছো আম্মা? অনেক বড়। অনেক মানুষ কাম করে না? হ্যাঁ, আমি কি একা পারবো নাকি? এবার থেকে ফুল আর কোথাও যাবে না আম্মা, ওই দোকানেই ফুল বিক্রি হবে। এবার পাইকারি বিক্রি করব, ফুল বিক্রেতারা এসে কিনে নিয়ে যাবে, সুলভ মূল্যে বেচতে পারবো। আয়েশা বেগম বিস্ময় কাটিয়ে উঠে বললেন, এখন বুঝছি সংসারে টাকা কোত্থেকে দিতি তুই। আল্লাহ অনেক বড় করুক ওই ছোট্ট হাতে করা এত বড় বাগান। আল্লাহ আল্লাহ, আমার তো এখনো বিশ্বাস করবার মন চাইতেছে না। আয়না হেসে ফেলল, বলল, আমার হাত কি ছোট আম্মা? ছোটই তো। এই দিন হলো তুই হলি, কত খুশি হলো তোর বাপ ভাই।
বাবু তো খুশিতে এক সপ্তাহ স্কুল কামাই করলো, পড়ালেখা বাদ দিয়া টুনি টুনি করে পাগল হলো। আয়না শুনে হাসতে লাগলো, শেষে বলল, ভাইয়া ভাবি কোথায়? বাবু কার কাছে? আয়েশা বেগম এদিক ওদিক চোখ বুলালেন, দূরে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই তো রূপুর কাছে, কুল থেকে পড়ে গেলে শেষ আমার ভাই। ওরে কে কোলে দিছে? আয়না গিয়ে কোলে নিয়ে নিল সায়ানকে। রূপা গাল ফুলিয়ে বলল, থাকুক না আমার কাছে। সায়ানও হাত পা নেড়ে একে দিয়ে উঠল। আয়না আবার দিয়ে দিল রূপার কোলে। ছোট্ট গাল দুটো দু আঙ্গুল দিয়ে টিপে দিয়ে বলল, আব্বা এখন রূপাকে মনে ধরেছে পচা ছেলে। সায়ান কি বুঝলো কে জানে কান্না থামিয়ে দন্তহীন গালে হাসলো। কি সুন্দর করে হাসে আব্বা। সায়ান হাসতেই থাকলো। পুরা পাগল, এমনি এমনি হাসে, এমনি এমনি কাঁদে। আয়না চুমু দিল সায়ানের দুগালে, নাক টেনে দিয়ে বলল, আমার আব্বা সুন্দর গুলুমুলু। সায়ান খেউ মেউ করে মেতে উঠল। ধুর পাজি ছেলে, খেউ মেউ ছাড়া কি কিছু বলতে জানে না? বাগান থেকে একটা জারবেরা ছিঁড়ে নিল আয়ান, নামিরার কানে গুজে দিল। নামিরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি, ফুলটা হাতে নিয়ে ছুঁয়ে বলল, বাগানের মালিনী তো রাগ করবে ফুল ছিঁড়ছে দেখলে। এটা ভালো হয়নি শ্বশুরের ছেলে। আয়ান এক গাল হাসলো, বলল, মালিনী তোমার শ্বশুরের মেয়ে, সো আপনার দরকার নেই। নামিরা আবারও হাসলো, হাত দুটো বাড়িয়ে শক্ত করে ধরলো আয়ানকে। বুকে মাথা ঠেকিয়ে চুপ করে রইল অনেকক্ষণ, তারপর মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, কেউ দেখেনি তো? আয়ান হেসে ফেলে বলল, দেখেছে হয়তো, দেখুক, সমস্যা কি? আমরা কি লুকিয়ে প্রেম করছি নাকি যে ধরা পড়া ভয় থাকবে? নামিরা আলতো করে হাত চাপড়ে দিল বুকে, বলল, যেতে দাও, আম্মা ডাকবে। ডাকেনি এখনো। বলেই আয়ান মুখ নিয়ে গেল ওই কানে গুজে দেওয়া ফুলের কাছে। গন্ধ শুকিয়ে বলল, এই ফুলের চাইতে আমার তুমিটা বেশি সুবাস মীরা। নামিরা একদম নতুন প্রেমে পড়া প্রেমিকার মতো লজ্জায় রাঙা হলো। আয়ান তার রাঙা মুখখানা দেখে উচ্চস্বরে হেসে উঠল। নামিরা নাক ফুলিয়ে বলল, ধাত। দুপুরে ঠাঠা রোদ, উঠোনে রোদ এসে পড়েছে। আয়েশা বেগম সায়ানকে রোদে বসিয়েছেন যাতে একটু রোদ গায়ে লাগে। সরিষার তেল ফর্সা পিঠটাতে মালিশ করেছেন। রোদ পড়ায় চকচক করছে পিঠ। আজহার সাহেব কোনো মতে খুঁড়িয়ে হেঁটে উঠানে পা রাখলেন। সাদা চটের উপর নাতিকে বসে থাকতে দেখে বললেন, ওরে, একটা জামা পরাইয়া দাও, গুদাম রাখছো কেন? আয়েশা বেগম কোলে নিয়ে নিলেন। সায়ান দাদুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসাসূচক শব্দ করে আয়েশা বেগম কোলে তুলে নেন। উঠোন থেকে বাড়িতে পা রাখার আগেই গাড়ির হর্নের আওয়াজ শোনা যায় বাইরে। আয়না আর নামিরা বের হয়ে আসে। গাড়ি এসে থামে উঠানে। সাদা খয়েরি মিশেল রঙের সালোয়ার কামিজ আর মাথায় ওড়না পরিহিত একটা অল্প বয়স্কা মেয়ে বেরিয়ে আসে, সাথে একজন মধ্যবয়স্ক পুরুষ। আয়না খুশি হয়। নামিরা তাকিয়ে রইল। আয়না এসে সালাম করলো সেলিনা বেগম আর আমিন সাহেবকে। হীরাকে বলল, কেমন আছেন আপু? ভাইয়া এক্ষুনি বের হয়েছে, পই পই করে বলে গিয়েছে আপনারা আসবেন, তা যেন মাথায় রাখি। হীরা হাসলো। আয়েশা বেগমের পা ছুঁয়ে সালাম করলো। আজহার সাহেবকে করতে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক বছর বেঁচে থাকো। হীরা নামিরার দিকে তাকালো। নামিরা ঘরে চলে গেল। হীরার চেহারাটা খানিকটা নিভে গেল। আয়না দৌড়ে গিয়ে দাঁড়ালো হীরার পাশে, বলল, আপু ঘরে আসেন, আঙ্কেল আন্টিরা আপনারা আসেন, ভাইয়া এক্ষুনি চলে আসবে। হীরা মা বাবাকে যেতে বলল। সায়ানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল, বলল, কেমন আছেন সায়ান বাবু? সায়ান দাঁত কেলিয়ে হাসলো। হীরা কোলে নিয়ে বলল, ওরে বাবা, চিনতে পেরেছে আন্টিকে? নামিরা কোথা থেকে যেন এলো, সায়ানকে কোলে নিয়ে ফেললো। আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর খাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা বেগম হাসলো হীরার সাথে, মাথায় হাত বুলিয়ে বলল, আসো আম্মা, তোমার সাথে কথা কই। আমার বাবুটারে বাঁচাইছো তুমি। আমি বাঁচাইনি, উপরওয়ালা বাঁচিয়েছেন। আমি তো শুধু উছিলা। অর্ক কোথায় গেছেন? অর্ক? ওই মানে আপনার ছেলে আয়ান। ওনাকে তো আমরা অর্কই ডাকি, আগের নামটা তো জানতাম না। ওই বাজারে গেছে, অনেক দিন পর বাজারে গেল, কে জানে কি করে। হীরা এদিক ওদিক তাকিয়ে চারিপাশটা দেখলো। ইটকাট টিনের ঘর, রুমগুলো আসবাবপত্রে ঠাসা গোছানো, অনেক সুন্দর। আঙ্কেল আগে কি করতেন? পেঁয়াজ রসুনের ব্যবসা করতো, এখন তো কিছুই পারে না, মেয়েটাই সব সামলায়। বাবু হারানোর পর তো মেয়েটাই সব দায়ভার নিল। বাগান আছে, ওখান থেকেই পয়সা আসে, তা দিয়ে যা হয় আর কি। বাবু চাকরির খোঁজ লাগাবো এইবার, আগের বার তো ছাপাখানা দিল, কিছুই হলো না। আমার বাবুটা কত দুঃখ পেল। চোখে ভিজে আসলো আয়েশা বেগমের। হীরা বলল, কাঁদবেন না আন্টি। আর অর্ককে চাকরি খুঁজতে হবে কেন? বাবা তো বলেছে আমাদের কোম্পানিতে সিনিয়র ম্যানেজার পদে ঢুকতে। উনি তো অনেক কিছু পারেন, ভালো গ্রাফিক্স ডিজাইন পারেন, অফিসিয়াল সমস্ত কাজ বুঝেন। আমার বাবার একজন বিশ্বস্ত মানুষ দরকার। অর্ক কথাও দিয়েছিল উনি কখনো বাবার কথা অমান্য করবেন না।
ওখানে মারপিট হয়? না না, মারপিট কেন হবে? একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি। কিন্তু ওগুলা তো শহরে। আমার বাবুরে শহরে রাইখা ঘুমামু কেমনে? আমার একটাই ছেলে, আর হারাইতে চাই না। আন্টি, আপনারা সবাইও শহরে চলেন। সায়ান আর সায়ানের আম্মুও যাবে, আয়নাও, আঙ্কেলও। আয়েশা বেগম চোখ বড় বড় করে তাকায় বলে, ভিটে মাটি ছাইরা শহরে? সপ্তাহে সপ্তাহে দেখতে আসবেন। আয়না নাস্তা ট্রে নিয়ে এসে বলল, রূপার স্কুল এইখানে, আর আমার বাগানও। ও, ভাইয়া সপ্তাহে সপ্তাহে আসবে আর কি, সমস্যা হবে না আম্মা? আয়েশা বেগম চুপ করে থাকেন। তখনই বাজারের থলে হাতে আয়ান আসলো বাজার থেকে। কপালে ঘাম জমেছে। হীরাকে দেখে বলল, আঙ্কেল আন্টি এসেছে। জি, আপনার অপেক্ষায় ছিলাম। মা বাবা ওই ঘরে। আয়ান সেদিকে চলে গেল। সেলিনা বেগম আর আমিন সাহেব খুশি হয়। আয়ানকে দেখে অনেক গল্পগুজব হয়। সেলিনা বেগম কথার ফাঁকে বললেন, সায়ানের আম্মু কোথায়? আর তো দেখা গেল না। আয়ান একবার ডাকলো নামিরাকে, এলো না নামিরা। পরে আয়ানকে ইশারা বলল যাতে ডেকে নিয়ে আসে। আয়না ডাকলো, নামিরা এলো না। তারপরেও আয়ান নিজেই ডাকতে গেল। ব্যাপারটা হীরার চোখ এড়ালো না। নামিরা বোধহয় কোনো কারণে রেগে আছে, হয়তো সত্যিটা না বলায় কি আর করার। দীর্ঘশ্বাস ছাড়ে হীরা। আয়ানকে আসতে দেখে ঘর থেকে বের হয়ে যায় নামিরা। মাথায় কাপড় দিতে দিতে বলে, আমি যাচ্ছিলাম, তোমার আসার প্রয়োজন ছিল না। আয়ান গেল তার পিছু পিছু। মাসখানেক পার হতে শোনা গেল হীরার বিয়ের কথা অনেক দূরে গিয়েছে, এমনকি বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে, দাওয়াত পড়ল। আয়ান শহর থেকে এসে জানালো সেলিনা বেগম 1 সপ্তাহ আগে চলে যেতে বলেছে সবাইকে। নামিরা যেতে চাইল না, আয়ান জোর করে নিয়ে গেল। আয়না আর রূপা ভারী খুশি। আয়নার রহমত মিয়াকে বাগানের সমস্ত কাজ দেখিয়ে চলে গেল শহরে। বিয়ের সব ঝামেলা চুকিয়ে ফিরতে প্রায় সপ্তাহ লেগে গেল। আয়না ফিরে এসে লেগে পড়লো বাগানের কাজে। ফুলের দোকানে মানুষ রাখলো, ফুল কাটা থেকে শুরু করে বিক্রি অবধি প্রায় 10 জন মানুষ কাজ করে তার হয়ে। সবাই এই গ্রামের বেকার মানুষগুলো, তারা কত যে কৃতজ্ঞ আয়নার প্রতি। এই প্রথম অনেক বড় অ্যামাউন্টের টাকা হাতে এলো আয়নার। বেশ অর্ধেক ফুল পচেও গেল হিমাগারের অভাবে। তবে শুধু লাভ চাইলে তো আর হবে না। আয়না যখন বাগানে আসে তখন চৌধুরী বাড়ির ছাদে স্পষ্ট দেখতে পায় অনিমাকে। অমি মাঝে মাঝে ঘুরতে আসে বাগানে। রূপার সাথে বেশ ভাবসাব। রূপা পালিয়ে থাকে। অমি টের পেলে রেগে খুন। কেন মেয়েটা তাকে ভয় পায়? সে কি বাঘ নাকি ভাল্লুক? হীরার বিয়ে যেতেই আয়নার বিয়ের কথা মাথায় আসলো আয়ানের। আয়েশা বেগমও তাল মিলালেন, এবার ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া দরকার মেয়েটাকে। এতদিনে বাচ্চার মা হয়ে যেত বিয়ে হলে। আমিন আঙ্কেলের হাতে একটা ভালো পাত্র আছে বলেছিলেন আমায়। ছেলের বাবার গার্মেন্টস আছে শহরে, রেস্টুরেন্টের ব্যবসা আছে। ছেলেও বাবার সাথে ব্যবসা সামলায়। একটা মাত্র ছেলে, কিছুদিন হলো গ্রাজুয়েশন শেষ করেছে। তোর ভালো লাগলে কথা আগা। কিন্তু আমার টুনি। ও আর কি বলবে? কিচ্ছু বলবে না, তুই ওসব ভাবিস না। রূপার চোখ জোড়া ছলছল করে উঠে। আপা ছাড়া সে নিঃস্ব। 1,2-2.5 লাখ টাকার মতো ফুল বিক্রি হয়েছে। আয়নার কাছে এটাই অনেক। তার উপার্জন নিজের। মজুরি খরচ, কর্মচারীদের বেতন আর বাকি সব খরচ হিসাব করে দেখলো লাভ এসেছে 1 লাখের মতো। কারণ এইবার বেশ টাকা ধার দেনা হয়েছে, কিস্তির টাকা পরিশোধ করা লেগেছে, সংসারটাও তার টাকায় চলছে। আয়নার মনে পড়ল তার আরও বড় ধরনের একটা ঋণ বাকি আছে। প্রফেসরের কাছে তার অনেক দেনা। আয়না তার হিসাবের খাতা বের করে অনুরাগের কাছ থেকে নেওয়া সব টাকা যোগ করলো। প্রথমে 4,000 টাকার চারা, তারপর 8,000, তারপর পুরো একটা বাগান। মজুরি খরচ সহ এসেছে 20,000-এর মতো। আর কত খরচ যে করা লেগেছে প্রফেসর তা মুখ ফুটে তেমন বলেনি। এভাবে সব টাকা একে একে যোগ দিতে দিতে অ্যামাউন্ট এসে দাঁড়ালো প্রায় 40,000-এর কাছাকাছি। আয়না ভাবলো এইবারের 15,000 টাকা তার কাছে থাকলেই হবে। বাকিটা দিয়ে নামিরাকে একটা গহনা কিনে দেবে। তার সব গহনা বন্ধক যে দিল আর ছাড়াতে পারলো কই, সব গেল। ভাইয়ার চাকরিতে জয়েন করলে পরে বাকিগুলো দেখা যাবে। অনুরাগের কাছে 40,000 টাকা চেক এলো রহমত মিয়ার হাত ধরে। সে এতদিন কক্সবাজার ছিল। কাজ শেষে ফিরল মাত্র 2 দিন হয়েছে। হঠাৎ এমন একটা চেক পেয়ে ভীষণ রকম অবাক হলো অনুরাগ। আয়নামতি তো একেবারে ঋণ শোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। নিল অনুরাগ। রহমত মিয়া আরও একটা কাগজ দিল অনুরাগকে। অনুরাগ দোতলার বারান্দায় চেয়ারে বসে খুলল কাগজটা। সেখানে লেখা, এই সামান্যটা গ্রহণ করুন প্রফেসর। যারা বিপদের সময় এগিয়ে আসে তাদের ঋণ শোধ করা যায় না টাকা দিয়ে। তাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকা ছাড়া আর কিছুই করার নেই আমার। তবে কখনো যদি মনে হয় আমার সাহায্য আপনার ভীষণ প্রয়োজন, সেদিন নিশ্চয়ই আমায় ডাকবেন, আমি অবশ্যই আসব। অনুরাগের চেহারায় কাঠিন্যতা। খসখস করে সে কাগজের উল্টো পিঠে লিখল, তোমার ডাক পড়ে বিপদে পড়লে আমার ডাকও বিপদের দিনে পড়বে, সেটা ভাবলে কি করে আয়নামতি? নিশ্চিন্তে থাকো, আমি আর সেই বেকুব পুরুষটা নেই। বুঝতে শিখেছি, বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে। বিপদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াতে শিখেছি আমি।
তোমার সাহায্যের দরকার নেই। লিখে আবার ছিঁড়ে ফেললো অনুরাগ। মাথা এলিয়ে দিয়ে বসে রইল চেয়ারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এবার ছাড়া দরকার। রাজনীতি আর শিক্ষকতা দুটোই একসাথে চালানো যায় না, কিন্তু সে দোটানায় ভুগছে। কোন পথটা সঠিক? শিক্ষকতা তার পছন্দের পেশা, অন্যদিকে সে মানুষের সেবা করার ব্রত নিয়েছে। ওই অশিক্ষিত সুদখোর গাঁজাখোর খালিদুজ্জামান গদিতে বসে থাকা মানে অসহায় দুস্থ মানুষদের সর্বনাশ। কিছুতে আর বসে থাকা যাবে না। দেখা যাক কি হয়। ডিপার্টমেন্ট থেকে ডাক আসলে চাকরি ছাড়ার কথা ভাবা যাবে। আনহিতা অনেকদিন পর ছেলেকে পেয়ে বারবার কোনো একটা কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে। অনুরাগ সেটা পরখ করেছে। আজকাল মাকে সময় কম দেওয়া হচ্ছে, গ্রামে না থাকার দরুন। অনুরাগ ভাবলো মাকে এবার শহরে নিয়ে যাবে সে, কিন্তু মা তো যেতেই চায় না। চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালো অনুরাগ। আনহিতা বেগমকে বলল। কিছু বলবে মা? আনহিতা কাচুমাচু করে বলল, হ্যাঁ, আসলে তোমার আপার ছোট ননদটার কথা বলছিলাম। ঢাকায় পড়ে, শিক্ষিত মেয়ে। অনিমা নাকি আশরাফের সাথে কথা বলেছে। আশরাফ বলেছে তোমার কোনো আপত্তি না থাকলে কথা আগানো যেতে পারে। অনুরাগ আর চোখে মায়ের দিকে তাকালো। দেখো আব্বা, কালকের খবরের কাগজে তোমার নামে কিসব কিসব লেখা উঠেছে। তোমার নাকি বউ পালিয়েছে, প্রতারণা করেছে। যে মানুষের কাছে বউ থাকে না সে কেমন মানুষ হবে? নিশ্চয়ই খারাপ কিছু দেখেছে। বুঝলে কি করেছে সেটা তো আর কেউ জানে না। অনুরাগ হেসে ফেললো, বলল, মা, এসব ওই লম্পট সাংবাদিকদের কাজ। দুমুঠো ভাতের জন্য এরা এসব করে। বাদ দাও, আরো কত কি বলবে এরা। কিন্তু বিষয়টা ভেবে দেখো, এভাবে তো আর চলে না আব্বা। তোমার সবকিছু পারফেক্ট থাকা চাই, নইলে পাবলিক আঙুল তুলে কথা বলবে। আমার কথাও ভাবো, কোনোদিন মরে যাই, নাতি নাতনি যদি না দেখে যাই। আমার একটাই তো ছেলে। তোমার সংসারটাও গুছিয়ে দিতে পারলে মোটেও শান্তি পাবো। অনুরাগ প্রচন্ড বিরক্ত হলো। শায়েক চৌধুরী একই গান গাইলেন, অনিমা ও শায়লা বেগমও। অনুরাগ ভেবে পেল না এদের মাথায় এসব বিয়ের ভূত হুটহাট আসে কোথা থেকে। সে কি আদৌ কোনো মেয়েকে বিশ্বাস করে উঠতে পারবে? বিশ্বাসঘাতক প্রতারকের দল সব। এদের বিশ্বাস করা আর বিড়ালকে মাছ পাহারা দেওয়ার দায়িত্বটা দেওয়া একই কথা। আনহিতা কোনো উত্তর না শুনে ভেবে নিলেন অনুরাগের সায় আছে এই বিয়েতে। এইবার আর ছোটখাটো কোনো অনুষ্ঠান হবে না, বিরাট আয়োজন হবে। সাংবাদিক এসে মিডিয়ায় তুলবে এই খবর। পুরো গ্রামের মানুষের ধুমসে খাওয়াবেন, দোয়া নেবেন। অনিমা প্রচণ্ড খুশি। যাক, লুবনার সাথে অনুরাগের বিয়ে হলে আর কোনো সমস্যাই থাকলো না। তার ভাইটা ভালো থাকলেই হলো। জরুরি কাজে অনুরাগকে আবারও শহরে ফিরে যেতে হলো। এসে দেখলো বিয়ে বিয়ে রব সারা বাড়িতে। অনিমা, শ্বশুর শাশুড়ি, আরও কতজন। এমনকি যার সাথে তার বিয়ে হওয়ার কথা সেই মেয়ে। ওই মেয়েটা অনেকবারই বাড়িতে এসেছে। দেখতে চিকন চাকন গরনের মেয়েটা অনুরাগের মতো একদম বেয়াদব। কারণ অনুরাগ তার অনেক সিনিয়র হলেও মেয়েটা সোজা অনুরাগ বলেই ডাকে অনুরাগকে। অনুরাগের এই কারণে মেয়েটাকে অসহ্য লাগে। বাড়িতে কি হচ্ছে তা ভালোভাবে জানার চেষ্টা করতে অনুরাগ জানতে পারলো আজকে একদম সমাপনী কথাবার্তা চলবে। নিশানা হিসেবে আংটি পরিয়ে দেওয়া হবে লুবনাকে। আগামী সপ্তাহের দিকে বিয়ের 3 তারিখ। অনুরাগ চেঁচিয়ে পুরো বাড়ি এক করলো। নিজের ঘরে গিয়ে চেঁচালো ইচ্ছা মতো। একবার যে ভুল সে করেছে সে ভুল সে আর করবে না। আনহিতা এসে বললেন, তোমার বোনের অসম্মান হবে ও শ্বশুর বাড়িতে। এমন করো না, লুবনা ভালো মেয়ে, বুঝো আব্বা। অনুরাগ চেঁচালো, রক্ত যেন মাথায় উঠল। রাগে এদিক দিশা হারিয়ে ফেললো সে। অনিমা এসে এটা ওটা বলে নাকি সুরে কাটতে গর্জে উঠে সে লাথি বসালো বেডসাইড টেবিলে। কুহেলি ছলনাময়ী মুখ ভেসে উঠছে বারবার। সে আর ঠকতে পারবে না। আর না, আনহিতা কেঁদে দিলেন ছেলের এমন রূপ দেখে। অনুরাগ ব্যাকপ্যাক গুছিয়ে নিয়ে বলল, জীবনে আমার এই বাড়িতে আসবো না আমি। কেউ বুঝে না আমায়। কেউ মরলেও আসবো না। আমি মরলেও কেউ খোঁজ নেবে না। কাউকে দরকার নেই আমার। সেই যে গেল, আর ফিরল না অনুরাগ। এদিকে ছেলের শোকে দিনের পর দিন অসুস্থ হতে লাগলো আনহিতা। শায়েক চৌধুরী একদিন মুঠো ফোনে করে ছেলেকে জানালেন, মায়ের মরামুখ দেখার জন্য প্রস্তুত হও অনু। মায়ের কিছু হলে তুমি দায়ী। অনুরাগ দিশেহারা হয়ে পড়ল। কি করবে সে? যখন মাকে দেখতে এলো পুরো বাড়িটা তখন খালি। হসপিটাল থেকে ফোন করলো শায়েক চৌধুরী। অনুরাগ শুনলো আনহিতা নাকি বাথরুমে পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলেছেন। শারীরিক অসুস্থতা তো আছে, সাথে অন্যান্য রোগ ব্যাধি। অসুস্থ মায়ের শিওরে বসে কথা জড়িয়ে আসলো অনুরাগের। মা নিশ্চয়ই তার ভালোটা চায়। সোহাগ, আমি মরার আগে তোমার পাশে কাউকে দেখতে চাই। আমি চাই তুমি ভালো থাকো, খুব ভালো থাকো আমার বাচ্চা। অনুরাগ মায়ের চোখে জল মুছে দিল, বলল, আমি তোমার কথা রাখবো, কিন্তু তোমাকেও আমার কথা রাখতে হবে। আমাকে একা করে কোথাও যাবে না মা। আনহিতা চোখের কোনা বেয়ে শুধু জল গড়ায়। অনুরাগ সেই জল পড়ার আগে নিজেই মুছে দেয়। মায়ের কপালে চুমু এঁকে বের হয়ে যায় কাঙ্ক্ষিত উদ্দেশ্যে। সকাল থেকে বাড়িতে রান্না তোড়জোড় চলছে। আয়না কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। ভাই এত টাকার বাজার কেন এনেছে? কারা আসবে বেড়াতে? সায়ানকে কোলে নিয়ে নামিরার কাছে গেল আয়না। বলল, বাড়িতে কি হচ্ছে কেউ আমায় কিছু বলবে? যা আন্দাজ করছো তাই, এর থেকে বেশি কিছু বলতে পারবো না।
আয়না যা বুঝার বুঝে নিল। সায়ান মাকে দেখে কোলে যেতে চাইলো। আয়নার কোলে ধস্তাধস্তি লাগালো। নামিরা ছেলের দিকে তাকিয়ে বলল, আপনাকে কোলে নিয়েই বসে থাকলে চলবে? কত কাজ আজ। নাও, ওর খিদে পেয়েছে। কখন দিয়েছো আমার কোলে? খাওয়ানোর নামগন্ধও নেই আর। নাও নাও। আয়েশা বেগম পাতিলে পেঁয়াজ ছেড়ে বললেন, ওই বাটিতে একটা সিদ্ধ ডিম আছে, ওটার কুসুম দিয়ে দুটো ভাত মেখে আমার ভাইকে খাওয়া। শুধু দুধ খেলে হবে না, এখন খাওয়া শেখাতে হবে, না হলে শরীর শুকিয়ে যাবে। আয়না নাক তুলে বলল, আমি পারবো না আম্মা। তোমার ভাইকে ভাত খাওয়ানোর আর এভারেস্ট জয় করানো একই কথা। আয়েশা বেগম চেঁচিয়ে বললেন, তাইলে দূর হ হারামজাদি, কোনো কাম পারে না সে। শ্বশুর বাড়িতে যা, কেলানি খেলে বুঝবি। কেলানি দিলে আমি চলে আসবো আম্মা। নামিরা হেসে উঠল। আয়েশা বেগম গলা স্বর টেনে বললেন, আহারে ঢং কত, চলে আসবো আম্মা। আয়না মন খারাপ করে চলে গেল। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না সে। সব গোলমাল লাগছে। আবার কোন বেকুবের পাল্লায় পড়তে যাচ্ছে সে কে জানে। সায়ান তাকিয়ে থাকলো তার মুখের দিকে। কি দেখে আব্বা? বাবা। কি পাগল নাকি ছেলেটা? ধুর। বাবা। আয়না টুপুস করে চুমু বসালো গালে। তারপর রান্নাঘরে গিয়ে ছোট্ট বাটিতে ভাত মেখে নিল। খাওয়ানোর জন্য পুরো উঠান ঘুরলো। কাক দেখালো, বিড়াল দেখালো, ময়না দেখালো। সায়না খেলো দুটো দুটো করে। আয়ান আসতেই হাত পা ছুটতে লাগলো সায়ান। আয়না আয়ানকে বলল, দেখো তোমার ছেলে কি অবস্থা করেছে, কোলে নাও। আমার কোমর গেল। আয়ান হেসে দিল। নিজেকে দেখিয়ে বলল, বাড়ি থেকে এসেছি না, ফ্রেশ হয়ে আসি। আর একটু থাকো আব্বা। সায়ান ঠোঁট টানলো। আয়না ঠোঁটটা টেনে দিয়ে বলল, বাবারে বাবা, বাপকে দেখলেই তার কান্না বেড়ে যায়। কি সোহাগা। আয়ান যেতে যেতে বলল, এক্ষুনি আসছি, 2 মিনিট। আয়ান যেতে সায়ান কেঁদে উঠল চেঁচিয়ে। আয়নার চুল ধরল শক্ত করে। আয়না নাকি সুরে কাদার ভান করে বলল, ও আব্বা, দেখে যাও এই বুজ্জা আমাকে কিভাবে মারে। আল্লাহ, এই চুল খাওয়া রাক্ষস কোত্থেকে হলো। রূপা স্কুল থেকে ফিরল দুপুর 2টার দিকে। আজ বৃহস্পতিবার, হাফ ছুটি আজ। আয়নার ঘরে গিয়ে দেখলো আয়না ঘুমাচ্ছে, বুকে সায়ান। রূপা পা টিপে টিপে ঘরে ঢুকে স্কুলের ড্রেস বদলালো, গোসল সেরে আসলো। আয়েশা বেগমের ডাক পড়লো খেতে যাওয়ার জন্য। রূপা আয়নাকে ছাড়া খায় না, তাই আয়নার পাশে গিয়ে পেট জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়নার ঘুম ছুটে গেল রূপার হাতের স্পর্শ পেয়ে। মাথায় হাত বুলিয়ে পড়ল, খেয়েছিস? না, জেম্মা ডাকছে, তুমিও খাবা, চলো। আয়না উঠল, চুল বাঁধলো, বলল, শ্যান ঘুমিয়েছে, চল এখন খেয়ে আসি। ভাবি বোধহয় এখনো গোসল সারেনি। কি কাজ করে আল্লাহই জানে। মা আর তার কাজে শেষ নেই। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব আপা। আয়না তাকালো রূপার দিকে, কিছু একটা ভেবে বলল, আমি আমার সাথে তোকে নিয়ে যাব। খুশি হতে পারলো না রূপা। মন খারাপ গেল না। আয়না গিয়ে শক্ত করে তাকে বুকের সাথে জড়ালো, কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমি তোর সব কিছু এখন, তাই আমি যেই দিকে যাব তোকেও সেই দিকেই নিয়ে যাব। তোমার বর যদি আমাকে না নিতে চাই? আয়না চমকে গেল এমন কথায়। কি সব বলছে রূপা? ওরকম মন মানসিকতার মানুষ হলে আয়না সংসার করতে পারবে ওই লোকের সাথে? রূপা শক্ত করে জড়িয়ে ধরলো তাকে, বলল, আমারে রেখে যেও না আপা, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, দেখা যাবে। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিল আয়না। রহমত মিয়া আশায় ঘুমটা পাকা হয়নি। রহমত মিয়ার হাতে একটা কাগজ, মুখটা পাংশুটে। কি ব্যাপার, কাগজ কেন? কাগজটা পড়েন, ছোট সাহেব পাঠাইছে। আয়না সেখানে দাঁড়িয়ে কাগজটা খুললো, লেখাটা পড়ে বলল, প্রফেসর সাহেব হঠাৎ বাগান বাড়িতে ডাকলো কেন আমায়? কোনো সমস্যা কি? রহমত মিয়া মাথা নাড়িয়ে বলল, আমি কিছু জানি না। কাগজটা দিয়ে বলল আয়নামতিকে তোমার সাথে করে নিয়ে আসবি। কিন্তু আজ তো আমি বেরোতে পারবো না, মেহমান আসবে বাড়িতে, আম্মা বকবে। আপনি নাকি বলছেন উনি যখন ডাক দিবেন তখনই গিয়ে হাজির হবেন। আমাকে নিয়ে যেতে বলছে, আমি নিয়ে যাবো। আয়না পড়ল মহা ঝামেলায়, বলল, দেখুন, ওনার সাথে আমায় দেখলে লোকজন খারাপ কথা রটাবে। আমি যেতে পারবো না এখন। ওনাকে একটু বুঝিয়ে বলবেন। রহমত মিয়া গেল না, বলল, কি বলে দেখে আসেন, তারপর না হয় চলে আসবেন, চলেন। আচ্ছা দাঁড়ান, আমি যাবো আর আসবো, বোরকাটা পরে আসি। রহমত মিয়া মাথা নাড়ালো। বোরখা পরে বের হওয়ার সময় আয়েশা বেগম বললেন, কই যাস? একটু বাগানও যাচ্ছি আম্মা, চলে আসবো। এখন বাগানে কিসের কাম? খালাম্মা, কত কাজ থাকে। আরে আমি লইয়া আসমু তাড়াতাড়ি। আসরের আজান পড়ার আগে ফিরবি। আর 5 মিনিট পর আজান দেবে। এত তাড়াতাড়ি কেমনে ফিরবো আম্মা? ওখানে যাইতেও তো 10 মিনিট সময় লাগবে। তাড়াতাড়ি আসবি তাইলে। মনে রাখিস আজ কি। মনে রাখবো আম্মা, যাই। আয়েশা বেগম চলে গেলেন। নামিরা সায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আয়েশা বেগমকে বলল, আপনার ছেলে বলেছে আয়নাকে রেডি হয়ে থাকতে, কখন না কখন ওনারা এসে পড়েন। চলে আসবে কইতেছে,
আসুক গে, চলেই তো যাবে। বাগান বাড়িতে পৌঁছে আয়না দেখলো অনুরাগ কোথাও নেই। রহমত মিয়ার দিকে রেগে তাকালো। আয়না বলল, কোথায় উনি ভাইজান? রহমত মিয়া উসখুস করলো, মাথা নামিয়ে রাখলো। খয়েরি রঙের শার্ট পরা চিকন চাকন একটা ছেলে এসে বলল, ম্যাডাম, অনুরাগ ভাই বলেছে একটু কষ্ট করে উপার্জনের দিকে যাইতে। আয়না রেগে গেল, তেজ গলায় বলল, কি হচ্ছে এইসব? আর কতক্ষণ ওখানে? ওনাকে ফোন করতে বলেন, আমি যেতে পারবো না। ফোনে নাকি বলা সম্ভব না, সেজন্য সরাসরি যেতে বলেছে। ভাই বলেছে আপনাকে নাকি পৌঁছে দেবে বাড়িতে। উফ, কেউ বুঝতে পারছেন না, আমায় বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। বেশি না, 10 মিনিটের পথ ম্যাডাম। আসুন, গাড়ি দাঁড় করানো আছে, যাবেন আর আসবেন। কি হয়েছে সেটা আমাকে বলে দিলেই তো হয়। আমি কিছু বুঝতে পারছি না, আমি যেতে পারবো না। বলে হনহনিয়ে রাস্তায় গিয়ে উঠলো। আয়না গাড়ির কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি করুন, আমি কিন্তু দেরি হলে খুব চেঁচাবো। ছেলেটা হাসলো, বলল, আচ্ছা, চেঁচায়েন না, সমস্যা নেই। আসরের আজান পড়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে শুরু করেছে। পাখিরা তাদের নিরে ফেরার প্রস্তুতি নিয়েছে। গাড়ি এসে থামলো উপজেলার মোড়ে কোনো একটা ছোটখাটো রিসোর্টের সামনে, সুন্দর একটা বাগান করা বাড়িটার সামনে। আয়না বাগান দেখে খুশি হলো, পরক্ষণেই কপাল ভাঁজ করে বলল, আমি কেন এখানে এলাম? ছেলেটা গাড়ি থামিয়ে বলল, নামেন, ওখানে অনুরাগ ভাই আছে, জরুরি কথা আছে আপনার সাথে। আয়না তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো, ছুটতে ছুটতে হাজির হলো বাড়িটার দরজার দিকে। কিন্তু বাগানের পানি দেওয়া লোকটাকে দেখে পা থেমে গেল। আয়না এগিয়ে গেল, নাক ফুলিয়ে বলল, কেন ডেকেছেন প্রফেসর? তাড়াতাড়ি বলুন প্রফেসর। অনুরাগ পানির জারটা ফেরালো আয়নার দিকে। আয়না হতভম্ব। অনুরাগ ইচ্ছে করে ভিজিয়ে দিচ্ছে তাকে। রাগে দুঃখে নিজের মাথা নিজেরই ফাটাতে ইচ্ছে হলো আয়নার। সে সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি করলেন এটা? পুরো ভিজে গেলাম। অস্বস্তি রাখতে শুরু হলো আয়নার। অনুরাগ হেসে ফেললো, পানির জারটা রেখে বলল, রিল্যাক্স আয়নামতি, তোমার নাকের ডগায় সারাক্ষণ এত কিসের রাগ ভাই? আয়না রেগে ফোঁস করে বলল, আমি আপনাকে খুন করে ফেলবো, একদম হাসবেন না। অনুরাগ হাসি থামিয়ে জারটা রেখে দিল, হাত ঝেড়ে বলল, যে কথা বলার জন্য ডেকেছি। আচ্ছা, বাড়িতে যাওয়া যাক। আমার বাড়ি সুন্দর না? আপনার অনেক কিছু থাকতে পারে, আমার জানার দরকার নেই। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, ফিরতে হবে আমায়। যেটা বলার জন্য ডেকেছি। কেন ডেকেছেন? বলে ফেললে তো তুমি চলে যেতে চাইবে, না বললে আরো বেশি করে চলে যেতে চাইবে। বলেই ফেলি। আয়না কৌতূহল নিয়ে ভুরু কুচকে চাইলো। অনুরাগ বলল না, এগিয়ে গিয়ে ধরলো আয়নার হাত। আয়না নিজেকে গুটিয়ে নিতেই, আরে চিন্তা নেই, এর পরের বার থেকে অধিকার নিয়েই ধরবো। এই প্রথমবার আর শেষবার ভুল করলাম। এসো। আয়না শুকনো ঢোক গিলল, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, আমার বাড়িতে আজ মেহমান আসবে প্রফেসর, আমাকে ফিরতে হবে। আপনি এমনটা করতে পারেন না, অন্যায় হচ্ছে আমার সাথে। অনুরাগের হাতের বাঁধন আরো শক্ত হলো। আয়না ব্যথায় খেকিয়ে উঠে বলল, লাগছে প্রফেসর, আপনি কেন এমন করছেন আমার সাথে? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। অনুরাগ কোনো কথা ছাড়াই টেনে নিয়ে গেল তাকে। আয়না হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে বের হয়ে যেতে চাইলো। কে যেন দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। বুকে হাত গুজে দাঁড়িয়ে চেয়ে রইল অনুরাগ। আয়নার চোখ জোড়া অজানা আশঙ্কায় ভিজে উঠতে চাইলো। অনুরাগ হেসে বলল, আরে চিন্তার কারণ নেই, অনেকে আছে এই বাড়িতে। আয়না বিশ্বাস করলো না। অনুরাগ ডাকলো সবাইকে। অনেকে এসে দাঁড়ালো, মেয়েও আছে ছেলেও আছে, সবার গায়ে একই রকম হলুদ রঙের ড্রেস পরা। আমার কি কাজ এখানে? দোতলায় যাও, ওখানে শুরুর ঘরটাতে গিয়ে বোরখা পাল্টে এসো, ভিজে গেছো। আয়না নিজের দিকে তাকালো, তাকে জঘন্য লাগছে ভেজা কাপড়ে। উপরে চলে গেল সে। তাকে কি বোরখা দেবে না? না, ওখানে যে দুটো ছেলে মেয়ে ছিল তারা আয়নাকে একা ছাড়লো না। লাল টকটকে একটা শাড়ি বাড়িয়ে দিয়ে বলল, শাড়ি আছে, অন্য কিছু নেই ম্যাডাম, শাড়ি পরুন। আয়না দৌড়ে নিচে চলে এলো। অনুরাগের কাছে ছুটে এসে ফুলের টব ছুঁড়ে মারলো, বলল, আপনি কি করতে চাইছেন আমার সাথে? আমি কি বাচ্চা? কিছুই বুঝি না আমি। আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল সবটুকু নষ্ট হয়ে গেল। ঘৃণা করি আমি আপনাকে। অনুরাগ নির্বিকার চেয়ে রইল, বলল, তাহলে বুঝেছো? ভালো। তাকে এমন নির্বিকার দেখতেই গা জ্বলে উঠলো আয়নার। দাঁতে দাঁত চেপে সে ডাকলো, অমানুষ যেন। আরো বেশি কিছু বলার আগে পেছন থেকে কেউ একজন সাদা কাপড় দিয়ে মুখ বেঁধে দিল আয়নার। দুহাত বেঁধে দিল। খুলে দেয়া হবে সীমিত সময়ের জন্য। রাগে দুঃখে চোখ ফেটে জল বের হলো আয়নার। দেখো আয়নামতি, তুমি যাই ভাবো না কেন, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি অন্য কোথাও তোমার বিয়ে হোক সেটা কখনোই চাইবো না। আমি নিজেও অন্য কোনো মেয়েকে আর নিজের সাথে জড়াতে পারবো না। মায়ের ইচ্ছেটাও পূরণ করা জরুরি। তোমার পরিবারের অমত হবে না, তারা আমাকে তোমার জন্য সেই 2 বছর আগে বেছে নিয়েছিল। আর আমার পরিবার তোমাকে, যেটা 2 বছর আগে হওয়ার কথা ছিল সেটা এখন হচ্ছে, কিছু খারাপ হচ্ছে না। আয়না ঘন ঘন মাথা নাড়ল। অনুরাগ পকেট থেকে চেক বের করলো, বলল, তোমার টাকা তোমার কাছে থাকুক,
সাহায্যের প্রতিদান যেটা চাইছি সেটা দাও আপাতত। তোমার আর তোমার পরিবারের অসম্মানই হবে না। পাত্রপক্ষ আসবে না তোমাদের বাড়ি, আমি ব্যবস্থা করে দিয়েছি ওনাদের। আয়না মুখ নাড়তে লাগলো, ছটফট করতে লাগলো। অনুরাগ ইশারা করলো, মেয়েগুলোকে বলল। রুমে নিয়ে গিয়ে হাত মুখ খুলে দেবেন। মেয়েগুলো মাথা নাড়ালো, আয়নাকে নিয়ে চলে গেল। মুখ হাত খোলার পর আয়না পালাতে চাইলো, চেঁচিয়ে কেঁদে উঠে বলল, আমি এই বিয়ে কিছুতেই করব না। প্রফেসর, আপনি অন্যায় করছেন আমার সাথে, পাগল হয়ে গেছেন আপনি। মেয়েগুলো ধরে রাখলো, আয়নাকে বলল, কাপড় পাল্টানোর দরকার, আমরা কি সাহায্য করব? আয়না চেঁচিয়ে কান ফাটিয়ে দিল তাদের। এদিক ওদিক তাকিয়ে খুঁজে নিল চেয়ার, তুলে বলল, মাথা ফাটিয়ে দেবো একদম, যেতে দাও আমায়। মেয়ে দুটো ভয়ে দরজা খুললো, সুযোগ পেয়ে পালালো এক ছুটে। বাইরে থেকে বন্ধ করে দিল দরজা। আয়না আটকে পড়লো, চেঁচিয়ে কেঁদে উঠলো। অনুরাগ এলো কিছুক্ষণ পরে, বলল, শাড়ি পরার দরকার নেই, ভেজা বোরকা গায়ে বিয়ে হতে পারে। আয়না কাদার জন্য কথা বলতে পারলো না। পাগল হয়ে গেছো তুমি? এভাবে কাঁদছো কেন? আশ্চর্য। আয়না কাঁদতে কাঁদতে বসে পড়লো, জড়ানো গলায় বলল, ঘৃণা করি আমি আপনাকে। অনুরাগ গিয়ে বসলো তার সামনে, ডাকলো, আয়নামতি। আয়না চোখ তুলে চাইলো। অনুরাগ বলল, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন আয়নামতি। তুমি বলেছিলে আমার সাহায্য লাগলে আমি যেন তোমায় বলি, আবার আজকে তোমার সাহায্য ভীষণ প্রয়োজন। তুমি তো বিয়ে করবেই অন্য কাউকে, তাহলে আমাকে করতে সমস্যা কোথায়? আমি একটা বিয়ে করেছি বলে, নাকি অন্য কোথাও? আয়না গর্জে বলল, আমি ঘৃণা। অনুরাগী হেসেই ফেললো, বলল, সে যাই হোক, শাড়ি পরে নাও, নিচে কাজে এসেছেন আর সাক্ষীরা। আয়না লুটিয়ে বসে থাকলো মাটিতে। সেকেন্ড পর পর হেঁচকি উঠালো। মিনিট 10 পর অনুরাগ এসে দেখলো সে একই অবস্থায় আয়না বসে আছে। অনুরাগের মেজাজ চটে গেল। সে এসে বসলো আয়নার সামনে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আয়নামতি, আমি জোর করতে পারি তোমার উপর। বাকি রেখেছেন কি? অনুরাগ উঠে দাঁড়ালো, বলল, সম্পর্ক বৈধতা পাওয়ার আগে আমি তোমাকে ছুতে চাইছি না, কিন্তু শাড়িটা না পরে তুমি বাধ্য করছো আমায়। আয়না না বলে চেঁচিয়ে উঠল, ঠিক আছে, তাহলে শাড়িটা পরে নাও তাড়াতাড়ি। রাশেদ হতভম্ব বিচলিত হয়ে জিজ্ঞাসা করলো, কি করছিস অনু? অন্যায় হয়ে যাচ্ছে না? অনুরাগ খেপাটে গলায় বলল, অন্যায় আমার সাথে হয়েছে। 2 বছর আগে একটিবার সুযোগ যদি সে আমায় দিত, তাহলে কুহেলি নামক কালো অধ্যায়টা থাকতো না আমার জীবনে। আমাকে নরকে রেখে আবার অন্য জনের সাথে ঘর করার স্বপ্ন দেখছে। চুপ করে দেখছিলাম শুধু কি কি করতে পারে, চোখ কান খোলা রেখে চলি আমি। রাশেদ মাথায় হাত চেপে বসে পড়ল। বাড়িতে কে জানে? শুধু মা। মা বলেছে আয়নামতির কথা। রাশেদ অবাক চোখে চাইলো, বলল, কিন্তু খালামণি তো পছন্দ করে না আয়নাকে। করেছিল, করতো, করবে। রাগে মানুষ অনেক কিছু বলে। আমাকে ফিরিয়ে দেয়ায় মায়ের রাগ হয়েছিল। ওকে ঘরে তুলবি? আপাতত না, এখানে রাখবো। মাকে এখানে নিয়ে আসবো। যা করার তাড়াতাড়ি কর, তাহলে আমি আর কিছু জানি না। অনুরাগ আবারও পা বাড়ালো। তার আগে হাজির হলো আয়না। গায়ে লাল টকটকে শাড়ি, ভেজা খোলা চুল, পাগলের মতো ছুটে আসছে। দ্রুত পায়ে ছুটে গেল অনুরাগ, টেনে নিয়ে গেল আয়নাকে। শাড়ির আঁচল টেনে ঢেকে দিল মাথা। মেয়েগুলোকে বলল, শাড়ির সাথে আনা ওড়নাটা নিয়ে এসো দ্রুত। আয়না ধস্তাধস্তি লাগালো। অনুরাগ শক্ত করে ধরে রেখে বলল, নিচে অনেক মানুষ, মাথা না ঢেকে চলে যাচ্ছিলে তুমি। পাগলামি বন্ধ করো আয়নামতি, কেউ তোমার পাগলামিতে গলবে না। আয়নার কান্না থেমে গেল। সোফায় বসা প্রত্যেকটা লোককে সে দেখলো। এরা সবাই এত বড় অন্যায়কে কেন মেনে নিচ্ছে? কেন কেউ কিছু বলছে না? রহমত মিয়াকে দেখে একেবারে থেমে গেল আয়না। এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় হাল ছেড়ে দিল আয়না। অনুরাগকে জোরে ধাক্কা মারলো। অনুরাগ দুপা পিছনে সরল শুধু। আয়না আঙ্গুল দেখিয়ে বলল, আপনাকে বিয়ে করব আমি, তবে কুহিলি নয়, কুহিলির চাইতে জঘন্য কিছু করে শাস্তি দেবো আমি আপনাকে। আপনি হাড়ে হাড়ে টের পাবেন কার সাথে নিজেকে জড়াচ্ছেন আপনি। চমৎকার করে হাসলো অনুরাগ, বলল, যথাজ্ঞা বিবি সাহেবা। ওড়নাটা আনতেই পরিয়ে দিল অনুরাগ। বিয়ে পড়ালো কাজী। অনুরাগ থেকে কবুল স্বীকারোক্তি শেষে আয়নামতির দিকে পান বাড়িয়ে দেওয়া হলো। জেদরাগ দুঃখে হাত নাড়ল না আয়নামতি। অনেকক্ষণ বলার পরেও কেউ পান ছুঁয়ে দিতে পারল না। শেষমেশ অনুরাগ উঠে এলো, আয়নার হাত ধরে হাতটা রাখলো পানের উপর, বলল, এবার ঠিক আছে কাজী সাহেব। কাজী আলহামদুলিল্লাহ বলে উঠল। অনুরাগ ঠোঁটের কোনায় বিশ্বজয়ের হাসি, আয়নার চোখের কোনায় বিষাক্ত জল। দুমড়ে মুচড়ে গেল আয়না। সবটা শেষ হয়ে গেল। লোক সম্মুখে আওয়াজ করে কেঁদে উঠল আয়না। রহমত মিয়া রাগে হনহনিয়ে বের হয়ে গেল। ছোট সাহেব কি করলো এটা? আপারে কষ্ট দিল। আপা কত উপকার করে তার। সে নিজেই তো আপার বিশ্বাস ভেঙে দিল। কি করে সামনে গিয়ে দাঁড়াবে? আদৌ কি পারবে? লোকজন কমে আসলো ধীরে ধীরে। অনুরাগ বের হয়ে গেল বাড়ি থেকে। আয়না তাকালো এদিক ওদিক। অনুরাগের ভাড়া করা মেয়ে দুটো এসে নাকে ছোট্ট একটা ফুল পরিয়ে দিল, হাতে চুড়ি, গলার হার, মাথার উপর টিকলি। আয়না শক্ত পাথরের মূর্তির মতো বসে রইল।
বাইরের কাজ সেরে বাড়িতে পা রাখতে জুবুথুবু হয়ে অশ্রুসিক্ত নয়নে বসে থাকা একটা জীবন্ত রাগান্বিত পুতুল চোখে পড়ল অনুরাগের। হাসি পেল খুব। এই মেয়েটা বরাবর 10 বছরের ছোট তার, কিন্তু রাগগুলো আকাশ সমান। এর সাথে কিভাবে সংসার হবে তার? অনুরাগকে আসতে দেখে হিংস্র চোখ তুলে তাকালো আয়না। অনুরাগের ঠোঁটের কোণায় হাসি, রাগে পিত্তি জ্বলে উঠল আয়নার। বিয়ের দিন মেয়েদের লাজুকলতা সাজতে হয়, ঠোঁটের কোণায় মিটিমিটি হাসি ঝুরিয়ে রাখতে হয়, মাথাটা নিচু করে ঘোমটার আড়ালে রাখতে হয়। কিন্তু আমার বিয়ে করা বউয়ের বেলায় সব একেবারে উল্টো কেন ভাই? দূরে দাঁড়ানো দুটো ছেলে আর মেয়ে হেসে উঠল অনুরাগের কথায়। আয়নার চোখে রক্তাক্ত চাহনি আরো দৃঢ় হলো। অনুরাগ এসে পাজা কোলা করে তুলে নিল তাকে। বাড়ি থেকে বের হয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, তোমার শাশুড়ির মায়ের পরাণটা শান্তি হোক ছেলে বউ দেখে। আয়না শুধু রক্তাপ চোখে চেয়ে রইল। অনুরাগ ফিসফিস করে বলল, ওভাবে চোখে চোখ রেখো না, প্রেমে পড়ে যাবে। ওভাবে আকুল হয়ে দেখো না, সর্বনাশ হয়ে যাবে। আয়না কাটকাট গলায় বলল, ভালোই উঠছেন, উঠতে থাকুন, আমিও দেখতে থাকি কত উঠতে পারেন আপনি। ডানা ছাটার সময়ও আসবে। অনুরাগ এবারও হাসলো, মাথা নামিয়ে আনলো খানিকটা, নাকে নাক ছুঁয়ে বলল, সম্পর্ক বৈধতা পেয়েছে বলেই কি ছুঁতে ইচ্ছে করছে আয়নামতি? এতদিন তো মনে হয়নি বৈধতায়ও দোষ আছে দেখলি। আয়না নাকটা মুছে বলল, অভদ্রদের কাছে বৈধতা আর অবৈধতা বলতে কিছুই হয় না। সেটাও ঠিক, আরো আগে ছোঁয়া উচিত ছিল। একদম চুপচাপ বিয়ের পিড়িতে বসে যেতে, অভদ্র তখনও রাখতে যেভাবে এখন ডাকছো। ইস, ভুল হয়ে গেল না? ধস্তাধস্তি লাগালো আয়না। অনুরাগ গাড়িতে বসিয়ে দিল তাকে, বলল, একদম চুপচাপ বসে থাকো, মাকে দেখিয়ে আবার নিয়ে আসবো। তোমার বাড়িতে খবর চলে গেছে ইতোমধ্যে, চিন্তা নেই। যোগ্য পাত্র বিয়ে করেছে তাদের মেয়েকে। মুখ ফিরিয়ে নিল আয়না। অনুরাগ এসে বসলো পাশে, ড্রাইভারকে বলল, চলেন। আয়না ডুকরে ডুকরে কাঁদলো থেকে থেকে। সব মান সম্মান শেষ, গ্রামের সবাই ছিছি করবে আব্বা আম্মার ভাইকে দেখলে। রহমত মিয়া খবর নিয়ে এলো আয়েশা বেগমের কাছে। তিনি সবটা শুনে বসে পড়লেন মাথায় হাত দিয়ে। রহমত মিয়া বললেন, বড় সাহেব অসুস্থ, উনি আপনাকে ছেলের বউ হিসেবে দেখতে চাচ্ছেন, তাই ছোট সাহেব এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপার কোনো দোষ নেই। তাছাড়া ছোট সাহেবের মধ্যে তো কোনো খুঁত নেই। আপনার তো আগে তার পছন্দ করেছিলেন আপার জন্য। কেউ কিছু বলে না। থমথমে পরিবেশ। খুশি হয় রূপা হাততালি দিয়ে বলে ওঠে, আমি আপারে কত করে বলছি আপার লগে ছোট সাহেবরে মানাই বলেই দিছি। অন্ধকারে আমি খুব কোথায় খুশি। মিলিয়ে গেল রূপা। আয়েশা বেগম কপাল চাপড়ে বললেন, কই গেলি রূপা? মর না দুই হারামজাদি, মর, শান্তি দিলি না দুইটা। আমি এসব শোনার আগে মইরা গেলাম না কেন? নামিরা এসে বসলো আয়েশা বেগমের পাশে, বলল, আম্মা, আপনিই তো বলেন উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন, তাহলে কেন এমন করছেন? বিশ্বাস রাখুন আল্লাহর ওপর, উনি আয়ানাকে ভালো রাখবেন। খুব ভালো মেয়ে আয়ানা। শ্বাসকষ্ট বেড়ে গেছে আনহিতার। ভাঙা হাত পায়ে যন্ত্রণা তো আছে, বুকেও খানিকটা ব্যথা পেয়েছে। সব মিলিয়ে খারাপ অবস্থা, কথা বলার অবস্থায় নেই। অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ডাক্তার জানিয়েছে যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। শহরে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তখন রাত 8:30টার কাছাকাছি হসপিটালের সামনে এসে থামলো অনুরাগের গাড়ি। অনুরাগ হাতের ঘড়ির দিকে তাকিয়ে তার পাশে থাকা বন্ধুটিকে দেখলো, বলল, এসে গিয়েছি, নামো। আয়নার হাতে বিয়ের শাড়ি, গহনা আর ওড়নার ব্যাগ। গায়ে লাল সাদা রঙের 3 সালোয়ার কামিজ, মাথা ঢাকা ওড়নায়। অনুরাগ ব্যাগটা নিয়ে নিল, বলল, নেমে এসো। আয়না মুখ ফোলা। কি হলো? আয়না ফুপিয়ে উঠে বলল, আমি বোরকা ছাড়া কখনো বের হইনি। অনুরাগ কোমরে হাত দিল, বড় করে শ্বাস নিল, বলল, ওহে পর্দা রজনী, আমাকে ওই কাপড়ের দোকানে বললে কি হতো, একটা বোরকাও নিয়ে দিতাম। বলার সময় পেল না। আয়না আবারও ফুপালো, বলল, আমি গাড়িতেই বসে থাকবো, কোথাও যাব না। যাবে আমার সাথে না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য মেয়ে পাঠাচ্ছি, ওদের সাথে যাবে। আয়নার কৌতূহল জাগলো, কেন তাকে মেয়েগুলো নিয়ে যেতে আসবে। সে জিজ্ঞাসা করে বসলো, আপনি বিয়েটা লুকিয়ে রাখবেন? অনুরাগ হেসে ফেলল। আয়নামতি দারুণ চালাক। সে বলল, না, লুকাবো কেন? তাহলে আমি যাব আপনার সাথে। অনুরাগ এদিক ওদিক তাকালো। কেউ যদি তার সাথে আয়নামতিকে দেখে নেয় তাহলে কাল খবরে কাগজে উল্টাপাল্টা কথা বেরোবে। আয়নামতিরও অসম্মানী, তারও। মাথায় চট করে বুদ্ধি এল অনুরাগের, বলল, আয়নামতি বোরকা কিনে নিয়ে আসি, তুমি একটুখানি বসো। এই বলে চলে গেল অনুরাগ। তার সাঙ্গপাঙ্গ নাজমুলকে ফোন করে বোরখা কিনে আনতে বলল চটজলদি। নাজমুলের দোকান আছে আগ্রাবাদে নিউ মার্কেটে। নাজমুল তার লোক দিয়ে বোরখা পাঠিয়ে দিল। অনুরাগ আনহিতার কাছে পৌঁছে গেল। ফোন করে ড্রাইভারকে বলল যাতে নাজমুলের লোকের কাছ থেকে বোরখা নিয়ে আয়নামতিকে দেয়। তারপর 356 নাম্বার রুমে নিয়ে আসে।
ড্রাইভার তাই করলো। বোরখা পেয়ে পরে নিল আয়না, নতুন ওড়নাটা দিয়ে হিজাব বেঁধে নিল। নাক মুখ থমথমে হয়ে আছে, চোখের কোনা আবছা লাল। ড্রাইভারের সাথে করে এগুলো আয়না। 356 নম্বর কক্ষের কাছে পৌঁছাতেই অনুরাগকে দেখা গেল। চারিপাশে সে লোক রেখেছে যাতে কেউ ভুলেও তার সাথে আয়নাকে টের না পায়। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে একপাশে গুটিসুটি মেরে দাঁড়ালো আয়না। অনুরাগ তাকালো তার দিকে, ঘন ঘন চোখ মুছায়, চোখ দুটো ফুলছে অসম্ভব রকম। বাবার আশরাফ ভাই আসার আগে আয়নামতিকে তার এখান থেকে নিয়ে যেতে হবে। আপাতত এসব কাউকে জানানো যাবে না। আয়নার কাছে এগিয়ে আসলো অনুরাগ, হাতটা ধরে নিয়ে গেল কেবিনের দিকে। আয়না চুপচাপ গেল। অনুরাগ আলতো করে ধরলেও আয়নার মনে হচ্ছে হাতটা খসে পড়ে যাবে এক্ষুনি। ছোঁয়া অসহ্য ঠেকছে, তাই বোধহয় এমন লাগছে। নার্স দুজন বেরিয়ে এলো, বলল, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। আসলেই আমরা সর্বোচ্চই চেষ্টায় আছি। হাত পা ভাঙার সব ব্যথি আরও বেড়ে গিয়েছে। অনুরাগের মুখ পাংশুটে রং ধারণ করলো, ছেড়ে দিল আয়নার হাত। ঝরে পড়লো হাতটা। আয়না তাকালো বেডে শুয়ে থাকা আনহিতার দিকে। অনুরাগ ছুটে গেল, মায়ের কপালে হাত রাখলো, নার্সকে বলল, মায়ের তো জ্বরও এসেছে সিস্টার। জি স্যার, শরীরে ব্যথা, জ্বর চলে এসেছে। মা কি আর হাঁটতে পারবে না? পারবে, তবে এখন না। ওনাকে কয়েকদিন বসে বসে কাটাতে হবে সুস্থ হলে। এখন দোয়া করুন যাতে শ্বাসকষ্ট কমে যায়। অনুরাগ মাথায় হাত বুলিয়ে দিল, মায়ের ফিসফিসিয়ে ডাকলো, মা চোখ খুলো, আমি এসেছি। অনেকবার ডাকার পরে মৃদু মৃদু চোখ খুললো আনহিতা। অক্সিজেন মাস্ক খুলে ফেলতে চাইলো, অনুরাগ বাধা দিল, বলল, তোমাকে কথা বলতে হবে না, তুমি শুধু চোখটা খুলে রাখো। আনহিতা কান্নায় ভেঙে পড়ার আগে অনুরাগ বলল, মা কেন এমন করছো? দেখো মা আমার দিকে। আনহিতা তাকালো। অনুরাগ তার হাতের মুঠোয় হাতটা নিয়ে বলল, মা আমি কখনো আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর কখনো ওভাবে বাড়ি ছেড়ে যাব না। দেখো আমি কাকে নিয়ে এসেছি। আনহিতা চোখ নিচে নামালো, টলমলে চোখে ঝাপসা দেখলো দূরে দাঁড়িয়ে থাকা আয়নাকে। আয়না এক পা এগিয়ে আসলো। ইনি নিশ্চয়ই খুব রেগে যাবে এখন, বলবে এই মেয়েকে কেন বিয়ে করেছো, আমি ঘরে তুলবো না এই মেয়েকে। কিন্তু না, আনহিতা এমন কিছুই বলল না। চোখে জমে থাকা জল গড়িয়ে কান ছুল তার। অনুরাগ মুছে দিতে দিতে বলল, মা আবার। আনহিতা একটানে মাস্কটা সরালো, বলল, আমি আমি সত্যি দেখছি। হ্যাঁ। আয়না ছলছলে ভেজা কান্না চোখে চেয়ে থাকলো। আনহিতা আবারও মাস্ক মুখে পরে দেখলো আয়নাকে। মেয়েটা কি খুশি হয়নি এই বিয়েতে? চেহারাটা মন দেখাচ্ছে কেন? তার মানে সোহাগ ওর সাথেও ভালো থাকবে না। আনহিতার শ্বাসকষ্ট আরো বাড়লো। আয়না ভড়কে গেল। অনুরাগ উত্তেজিত হয়ে ডাকলো নার্সকে। নার্স এসে হাতের কবজি ধরে পালস রেট চেক করে বলল, উনি উত্তেজিত হয়ে পড়েছেন, ধীরে ধীরে শ্বাস নিতে বলুন স্যার, শান্ত করান। মা মা কি হয়েছে? মা আমার দিকে তাকাও। মা। আয়নার দিকে তাকালো অনুরাগ, বলল, তুমি মায়ের সাথে একটু হাসি মুখে কথা বলতে পারছো না? তোমার সাহায্য লাগছে বলে দামে উঠেছো? তুমি এমন কেন আয়নামতি? মা তো তোমারও আছে। আয়না ঠায় দাঁড়িয়ে রইল। ডাক্তার ডাকার জন্য বেরিয়ে গেল কেবিন থেকে। এসে দেখলো তরতরিয়ে কাঁপতে থাকা হাতটার কাঁপুনি থেমেছে। শ্বাস ধীরে ধীরে আদান প্রদান হচ্ছে। চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল অনুরাগ। আয়না তার হাতটা আনহিতার হাত থেকে নিয়ে নেওয়ার আগে আনহিতা শক্ত করে ধরে রাখলো। আয়না তাই নিল না। নিভিয়ে আসা চোখ দুটো অনুরাগের দিকে তাকালো। ছুটে এলো অনুরাগ, মায়ের ইশারায় হাত রাখলো আয়নার হাতটার উপর। হাত দুটো একত্রে পেয়ে আনহিতা তার হাতটা দিয়ে মিশিয়ে রাখলো ওই দু হাত। কিছু বলতে চাইলো, অনুরাগ বলতে দিল না। আনহিতার ভাঙা হাতটা কাঁপা শুরু করলো। মা সুস্থ হওয়া আগে তারপর বাকি সব। আমি তোমার কথা রেখেছি মা, এবার আমার কথা তোমাকে রাখতে হবে। আমি খুব একা হয়ে যাব মা, তাড়াতাড়ি সেরে ওঠো প্লিজ। ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা দেখা দিল আনহিতার। অনুরাগের ঠোঁটের কোণায় গিয়ে ঠেকলো সেই হাসি। হাসলো না শুধু ওই একজন, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। হসপিটাল থেকে সোজা আবারও আনন্দমোহন কুটির বাড়িতে চলে আসলো অনুরাগ। আয়না সারা রাস্তায় শুধু চেঁচালো বাড়ি যাবো বলে বলে। অনুরাগ চুপচাপ। মায়ের অসুস্থতায় চিন্তিত সে। আয়নাকে এখন গ্রামে নিয়ে যাওয়া যাবে না, ওখানে কত কিছু ফেস করতে হবে, কে জানে কি হয়। অনুরাগ ক্লান্তি অনুভব করলো। আয়নার দগদগে লাল মুখাভাবের দিকে তাকিয়ে বলল, দামু। আয়না নামলো না। অনুরাগ বলল, আজকে কোথাও যাওয়া হবে না আর, আমি তোমাকে কাল দিয়ে আসবো তোমাদের বাড়ি। আয়না গর্জে বলল, এক্ষুনি যাব। গেলে যাও, আমি কিছু জানি না। রেগে তাকালো আয়না। সব নষ্টের মূল এই লোক, এখন বলে কিছু জানে না। অনুরাগ চাবি দিয়ে তালা খুলে ঢুকলো বাড়িতে। আয়না ফুপিয়ে উঠল। ড্রাইভার তাড়াহুড়ো করে নেমে বাড়ির পেছনের দিকে চলে গেল। আয়না সেই সুযোগে গাড়ি থেকে নামলো। ব্যাগটা শক্ত করে বুকে ধরে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেল। রুমে এসে গায়ের পাঞ্জাবি পাল্টে নিল অনুরাগ। আয়নামতি ঘুমিয়ে গেলে তাকে বাড়িতে যেতে হবে। এই পাজি মেয়েকে একাও ছাড়া যাবে না, পালাতে পারে। রাশেদ ভাইকে বলে কাউকে নিয়ে আসতে হবে। রাশেদের ফোনে ফোন লাগিয়ে হেঁটে বারান্দায় চলে এলো অনুরাগ। কথা বলা শেষ করে বাইরে
তাকিয়ে বলল, তুমি কি গাড়িতেই রাত কাটাবে ভাবছো নাকি আয়নামতি? কোনো সারা শব্দ এলো না। অনুরাগ ড্রাইভারকে ডাকলো। ড্রাইভার এলো মিনিট খানেক পরে, বলল, স্যার আমি অনুরাগ কপাল চাপড়ে বলল, তোর মাথা আছে? আয়নামতি কোথাও নেই। ড্রাইভার ভরকে গেল, বলল, গাড়িতে। অনুরাগ বজ্রগম্ভীর গলায় চেঁচিয়ে বলল। ড্রাইভার ছেলেটা কাচুমাচু করে এদিক সেদিক তাকালো। অনুরাগ পকেটে ফোন গুজে চাবি কেড়ে নিল ড্রাইভারের পকেট থেকে। গাড়িতে উঠে তাড়াতাড়ি গাড়ি ছাড়লো। এই মেয়ে তো দেখছি তার জীবন টানা টানা বানিয়ে ছাড়বে। যাবে কোথায় এত রাতে? গাড়ি রাস্তায় উঠলো। অনুরাগ ধীর গতিতে গাড়ি চালিয়ে বারবার এদিক ওদিক তাকায়। আয়নাকে দেখতে পায় না। এই মেয়ে কি শুরু করেছে? 2 বছর আগে বিয়ে হলে কিভাবে পালাতো? আশ্চর্য। কিছু দূর গিয়ে বাজার, সুপার শপ, কাপড় চোপড়ের বড় বড় দোকান, তারপরে ছোট ছোট। অনুরাগ তন্ন তন্ন করে খুঁজলো আয়নাকে, কোথাও পেল না। আয়নামতির হাতে টাকাও নেই, গাড়িও নিতে পারবে না। সে গেল কোথায় মেয়েটা? গাড়ি থেকে নামলো না অনুরাগ, নামলেই কেলেঙ্কারি হয়ে যাবে। অনুরাগ আবারও ফোন লাগালো রাশেদকে। রাশেদ ফোন তুলে বলল, পাঠাচ্ছি ওদের। পাঠিয়ে কি হবে? আয়নামতিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন যে সঙ্গে করে না নিয়ে চলে গেলাম? এত বিচ্ছু এই মেয়ে আমি জানতাম না। রাশেদ হেসে দিল, বলল, কম তো প্যারা দিলি না তাকে। এবার তুই একটু নে, কি আর করবি, খুঁজে দেখ, নইলে লোক লাগা। আমার মনে হচ্ছে ও গ্রামের বাড়িতে চলে গেছে। এখান থেকে তো বেশি দূর না। শহরে হলে একটা কথা। আমারও তো তাই মনে হচ্ছে। ওর কাছে টাকা পয়সা ছিল? আমার জানা মতে নেই। ওই মেয়ের সাহসও তো কম না। উফ, কি জ্বালা। রাশেদ হাসলো আওয়াজ করে। অনুরাগ রাগ দেখিয়ে বলল, হাসো কেন রাশেদ ভাই? আমার এমনিতে মাথা খারাপ। আর রাশেদ হাসা থামিয়ে বলল, চলে গেছে গ্রামের বাড়ি, কি আর করবি, তুইও দৌড় লাগা। অনুরাগে কপাল ঠেকালো গাড়ির হ্যান্ডে বাড়ে, বলল, আচ্ছা ফোন রাখো, আমি দেখছি। রাশেদ ফোন রেখে দিল। অনুরাগ ড্রাইভারকে ফোন করে বলল, তুমি রাতটা সেখানে কাটিয়ে দাও, আমি সকাল সকাল আসবো। চাবি আমার কাছে। জি স্যার। অনুরাগ গ্রামের উদ্দেশ্যে ছুটতে রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখলো। বড় হারিকেন জ্বলছে দোকানটাতে। জ্যোৎস্না রাত হওয়ায় সবটা পরিষ্কার। দোকানের সামনে লাল ওড়না মাথায় একটা মেয়েকে দেখা গেল। টুলে বসে পা দুলিয়ে দুলে চায়ের পেয়ালার চা টানছে। অনুরাগ গাড়ি থেকে নামলো আশেপাশ দেখে। এখানে আপাতত কেউ আসার সম্ভাবনা নেই। কোমরে হাত দিয়ে দাঁড়ালো অনুরাগ। এই মেয়ে তাকে যন্ত্রণায় রেখে চা টানছে, অসভ্য মেয়ে। অনুরাগকে দেখে দোকানদার দোকান থেকে বের হয়ে এলো। অনুরাগ ইশারায় চুপ থাকতে বলল। দোকানদার চুপ হয়ে গেল। অনুরাগ ধীর পায়ে হেঁটে গেল আয়নার পেছনে টুলটার দিকে, বসলো বেশ আয়েশ করে। গম্ভীর মুখে দোকানদারকে বলল, মামা গরম 1 কাপ চা দেন তো, চিনি কম। আয়নার মুখের চা পড়ে গেল। ভয় নিয়ে পেছনে তাকালো সে। চায়ের পেয়ালা রেখে ভয়ার্ত চোখে তাকালো অনুরাগের দিকে। অনুরাগ ভুরু উঁচিয়ে বলল, কি? আয়না ব্যাগটা তুলে দৌড় দিতে চাইলো। অনুরাগ পা বাড়িয়ে দিল। ধপাস করে পড়ে গেল আয়না। ব্যথায় মুখখানা কুচকে এলো। অনুরাগ তাড়াতাড়ি তুললো তাকে। আয়না খামচে ধরলো তার হাত। ঝামটি মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আমায় শান্তি দিচ্ছেন না কেন? যেদিকেই যাচ্ছি সেই দিকেই। সোজা গাড়িতে গিয়ে বসো, গ্রামে ছেড়ে আসছি। আয়না অবিশ্বাস্য গলায় বলল, সত্যি? হ্যাঁ। খুশি হলো আয়না, কিন্তু তা দেখালো না। চোখে তার কান্না, গলার স্বর আটকে যাচ্ছে বারবার। অনুরাগ গাড়িতে গিয়ে বসলো। আয়না পেছনের সিটে গিয়ে বসলো, বলল, এই শাড়ি গয়না আমি নিয়ে যাব না। অনুরাগ ধমকে বলল, চুপ। আমাকে চিন্তায় ফেলে চা টানছিলে পা দুলিয়ে তুলিয়ে, সাহস তো কম না। অনুরাগ গাড়ি ছাড়তে চাইলো, আবারও থেমে গেল। দোকানদারকে ডেকে টাকা দিল। দোকানদার নিতে চাইলো না, বলল, সাহেব, আপনার বউ আমগো চায়ের দোকানে চা খাইছে, এইটা তো মোর সৌভাগ্য, কিন্তু বৌমনি রাগে কেন? টাকাটা নিন, আর কাউকে বলবেন না আপনি আমাকে এখানে দেখেছেন, ঠিক আছে? ধমক পেয়ে টাকা হাতে নিল দোকানদার। খুশিও হলো। গাড়ি ছাড়তে আয়না নাক টেনে বলল, অভদ্রলোক। অনুরাগ গাড়ি চালানোতে মনোযোগ দিল, বলল, এই সপ্তাহেই ঘরে নিয়ে যাব তোমাকে, প্রস্তুত থাকবে। তার আগেই আমি গলায় ফাঁস দেব, তবুও যাব না আমি আপনার সাথে। আপনার সাথে আমি কিছুতেই থাকবো না। মগের মুলুক পেয়েছেন? আপনি বুঝতে পারছেন না আপনাকে ঘৃণা করছি আমি? অতটা অবুঝ আপনি নন যে মানুষের কাছে একজন আদর্শ সে এমন জঘন্য কাজ করতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। নিজেকে সামলে অনুরাগ বলল, চুপ থাকো, বেশি কথা বলবে না, একদম দামে উঠবে না। আমি 100টা বিয়ে করব, তোমার কি? হো হো করে হেসে দিল অনুরাগ। রাগে ফুসফুস করলো আয়না। না কিনি। উঠোনে গাড়ি থামতে আয়েশা বেগম আর নামিরা বের হয়ে এলো। রূপাও এলো, তার কোলে সায়ান। আয়েশা বেগম অনুরাগকে দেখে বেরিয়ে এলো না, ঠায় দাঁড়িয়ে রইল মুখ শাড়ির আঁচলে ঢেকে। সামনে যাওয়া যায় না। নামিরা এলো, আয়নাকে বলল,
কোথায় ছিলে আয়ানা? তোমার ভাইয়া তো সে কবে বেরিয়েছে, এখনো ফেরেনি, ফোনও নিয়ে যায়নি। আয়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, আর চোখে মায়ের দিকে তাক করা। অনুরাগ ব্যাগটা নিয়ে নামিরার হাতে দিল, বলল, এগুলো রেখে দিন, আমাকে বাড়ি ফিরতে হবে। নামিরা ব্যাগটা হাতে নিল, বলল, এগুলো কি? মানে কি? কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার ননদই জানে সব, আপনারাও কিছুই জানেন না এমনটা নয়। নামিরা ঘরে চলে গেল ব্যাগটা নিয়ে। আয়েশা বেগম ঘরে ঢুকে গেল, মুখে শাড়ির আঁচল গুজে আজহার সাহেবকে গিয়ে বললেন, দেখে এসো কি আকাম করে ফিরেছে তোমার আদরের ঝি। আজহার সাহেব হেঁটে বাইরে গেলেন না, তবে আয়েশা বেগমকে বললেন, 2 বছর আগে তো বিয়ে ভাঙাই কেঁদেছিলে, আজ আবার বিয়ে হয় কাঁদছো কেন? আয়েশা বেগম তেজ গলায় বললেন, তো কি ঢোল পিটিয়ে নাচবো? হাসেন আজহার সাহেব, বলেন, বিয়ে বলে কথা, নাচার দরকার পড়লে নাচতে তো হবেই। আনাকে ঘরে নিয়ে এসো। আজ এসব কথা আর ওর সামনে তুলো না। আমার মেয়েটার উপর অনেক ধকল গেছে, পরের সিদ্ধান্ত কাল। আমার বাবু তো এখনো বাড়ি ফিরল না, ও মেনে নেবে না এই বিয়ে। বিয়ে তো হয়ে গেছে আয়েশা। অনুরাগ চলে যাওয়ার জন্য পা বাড়ালো, আবারও হেঁটে আসলো আয়নার পাশে, বলল, ঘরে যাও, আমি কালও আসতে পারি, পরশুও আসতে পারি, 2 সেকেন্ড কিংবা ঘন্টার পরেও আসতে পারি। আয়না গলাস্বর খাদে নামিয়ে বলল, জীবনেও আসবেন না, খুন করব আমি। হাসলো অনুরাগ, বলল, বাসর রাতটা মাটি করে আবার রাগ দেখাও, অসভ্য মেয়ে। আয়না গর্জে উঠে কিছু বলতেছে, আবারও কেঁদে দিল। আরে ভাই, কাল আসবো, আর কেঁদো না। আয়না সরে দাঁড়ালো, হেসে চলে গেল অনুরাগ। আয়েশা বেগম যখন তর্ক করছিলেন আজহার সাহেবের সাথে, রূপার কোলে থাকা সায়ান ডেকে উঠল। বা আয়েশা বেগম চোখ ফেরালো। জেম্মা, ছোট সাহেব তো চলে গেছে, আপা এখন বাইরে দাঁড়ায় আছে। আয়েশা বেগম কোলে নিয়ে নিলেন সায়ানকে, বুকে জড়িয়ে ধরে বললেন, মরতে বল হারামজাদিরে, কোনো কিছুই ভালা বালা হয় না তার। রূপার মন খারাপ হয়ে গেল, বলল, ছোট সাহেব তো অনেক ভালো মানুষ জেম্মা, আপার বর হিসেবে খুব ভালো হবে, দেখো। ভালা হবে না কালা হবে আমি জানতে চাইছি? হারামজাদি, মুখে মুখে তর্ক করিস। রূপা চলে গেল, উঠোনে দাঁড়িয়ে থাকা আয়নাকে জাপটে জড়িয়ে ধরে বলল, ছোট সাহেব আমাকে দেখতে খুব পায় আপা, তোমারেও তো আরো বেশি দেখতে পায়। এবার আমি তোমার সাথে চলে যাব, কিন্তু ছোট সাহেবের বাড়ির সবাইকে আমার ভয় করে। তোমাকে দেখতে পারবে তো? যাব না আমি ওখানে, মরে যাব তবুও যাব না। কি পেয়েছে ওই লোকটা? যা ইচ্ছে তাই করবে, কিছুতেই যাব না আমি। পরদিন সকাল 8টা। আয়না রাত করে ঘুমাতে গিয়েছে, তাই আজ তাড়াতাড়ি উঠতে পারেনি। 4 জন লোক আর 2 জন মহিলা কতগুলো ঢালায় আর ব্যাগপত্র নিয়ে উপস্থিত তাদের বাড়ি। আয়েশা বেগম আর নামিরা হতবাক, আয়ানো ঘুম। আয়নার সাথে তার সামনাসামনি দেখা হয়নি, সে ফিরেছে রাত 1:30টার দিকে। হসপিটালে গিয়েছিল সে, আনহিতাকে দেখে এসেছে সাথে। রূপা লোকগুলোকে কত কিছু জিজ্ঞাসা করলো, কেউ একটা প্রশ্নের উত্তরও দিল না। চুপচাপ ব্যাগপত্র আর আয়নার জিনিসপত্র দিয়ে নামিরাকে বলল, এগুলো ম্যাডামের, আর এই কাগজটা ম্যাডাম ছাড়া চিরকুটটা কারো পড়া নিষেধ। নামিরার হাসি পেল। চিরকুট? আয়না ঘুম থেকে উঠে শাড়ি, গয়না, পায়ের জুতা, সাজগোজের জিনিস, এমনকি মাথার চিরুনি পর্যন্ত পাঠিয়েছে দেখে হতবাক। কান্নারা ভিড় করলো গলায়। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বিয়ে হয়ে গিয়েছে। এগুলো কেন পাঠিয়েছে ওই বেয়াদব লোক? এগুলো দেখে গলে যাবে আয়নামতি? রাগ খানিকটা কমে আসায় নামিরা চিরকুটটা দিল আয়নাকে। আয়না সেটা ছিঁড়ে ফেললো। নামিরা হেসে বলল, আমি জানি তুমি ছিড়বে, তাই তোমাকে আসলটা দিইনি, নকলটা দিলাম। এই নাও আসলটা, পড়ো, নইলে আমি পড়ে শোনাবো। আয়না কেড়ে নিল। কি আজে বাজে কথা লিখেছে কে জানে অভদ্র লোকটা। চিরকুটটা মেলল আয়না, তাতে লেখা, শুভ সকাল আয়নামতি। আয়না বিড়বিড় করলো, মরা। শোনো, বিয়ে হয়ে গিয়েছে, তুমি বাঙালি বধূ, শাড়ি পরবে এখন থেকে। খবরদার সেলোয়ার কামিজ পরবে না। কালো বেল্টের জুতো দিয়েছি, শাড়ির সাথে ওগুলো পরবে। মেয়েদের আরও যত সব জিনিসপত্র লাগে সব দিয়েছি। বিয়ে করেছি, বউয়ের ভরণ পোষণ তো এখন আমাকেই দিতে হবে। আর কতদিন বাবার কাঁধের ওপর বসে বসে খাবো? এইবার স্বামীর কাঁধের ওপর চেপে বসো, একটু আস্তে। হ্যাঁ, বুঝোই তো নরম বেকুব মানুষ আমি। আয়না ছিঁড়ে ফেলতে চাইলো, দেখলো নিচে আরো লেখা আছে, তাতে লিখেছে, শোনো আয়নামতি, আমি খেয়াল করেছি তুমি কাজল পরো না চোখে, এখন থেকে পড়বে। কাজল পরলে তোমাকে ভীষণ মায়াবী দেখাবে। আমি কাজল চোখে ডাকার সুযোগ পাবো। আর বেশি প্রসাধনী মাখবে না, কারণ তোমার আসল সৌন্দর্য তাতে লুকিয়ে পড়বে। মাথার খোপায় রজনীগন্ধা ফুলের মালা জড়াবে, আমি তোমাকে রজনীগন্ধা ডাকার সুযোগ পাবো। ফুল পাঠিয়েছি, দেখে নিও। ও হ্যাঁ, এগুলো তোমারই বাগানের ফুল, রাগ করো না, টাকা দিয়ে দেব। আমার বউয়ের জন্য কিনে আনলাম। সে যাই হোক, আরও একটা কথা,
মাথায় ঘুমটা পড়ে থাকবে সব সময়। ঘুমটাহীন শুধু আমি তোমায় দেখবো। আর একটা কথা আয়নামতি, আমি আসবো আর তোমাকে নিয়ে যাব। আয়নার প্রথম দিকের লেখাগুলো ছিল, শেষের দিকের লেখাগুলো দ্বিতীয়বার পড়ল, তারপর ছিল। নামিরা ভুরু উঁচিয়ে বলল, কি লিখলো জামাইবাবু? আমার মাথা লিখেছে। হেসে উঠল নামিরা। কোলে থাকা সায়ন দন্তহীন গালে মায়ের সাথে খিকখিক করে হেসে উঠল। নির্জন দুপুর, চারিপাশে শান্ত পরিবেশ। এত নিস্তব্ধতার মাঝে ভেসে আসছে একটা বাচ্চার কান্নার আওয়াজ। মাথা ঝিমঝিম করে উঠল আয়নার। অনেকক্ষণ ধরে সায়নের কান্না ভেসে আসছে। ভাবি আর রূপা কোথায়? আশ্চর্য! বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে পড়ল আয়না। নামিরার ঘরের দিকে এগোতেই দেখলো কান্নার আওয়াজ উঠোন থেকে আসছে। বেরিয়ে গেল আয়না। দেখলো আয়েশা বেগম পা টেনে সায়নকে তেল মালিশ করছে, তাই কাঁদছে ছেলেটা। দরজার কাছে দাঁড়িয়ে থাকলো আয়না। এগোনোর সাহস পেল না। আবার ফিরতি ঘরে চলে আসতে নামিরার সঙ্গে দেখে। নামিরা বলল, তেল মালিশ করতে গেলেই কাঁদে? হ্যাঁ, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো শহরে গেছে, ওর চাকরিতে জয়েন আগামী সপ্তাহে, ওখানে নাকি কাজ আছে। আয়নার মন খারাপ হয়ে গেল। ভাইয়া তাকে ইচ্ছে করে দেখা দিচ্ছে না। নামিরা আয়নার মুখ খেয়াল করে বলল, তোমার ভাইয়া যাওয়ার আগে তোমার ঘরে গিয়েছিল, তুমি ঘুমছিলে। ও, একটা কথা বলবো? আয়না চোখ তুলল, বলল, কি? নামিরা থেমে থেমে বলল, বিয়ে শুধু একটা শব্দ নয় আয়ানা, দুটো মানুষের বন্ধন। দুজনের উপর নির্ভর করে সম্পর্কটা ঠিক কতদূর গড়াবে। আমি জানি তুমি বিয়েটা মেনে নিতে পারছো না, আমি হলে আমিও মানতাম না, কিন্তু কিন্তু কি ভাবি, মেনে নিতে বলছো সবটা? উনি আগে একটা বিয়ে করেছেন, আমি ওনার জীবনে প্রথমজন নই। আমি কেন কারো দ্বিতীয়জন হয়ে থাকবো? আমার কিসের দায় ওনাকে মেনে নেয়ার? ওনার মা চেয়েছেন, আমি ওনাকে মানতে পারব। মা চেয়েছেন তাই আমি ওনাকে মানতে পারবো না। বিয়ে তো তাদের দোষের কারণেই ভেঙেছিল। পর্ণা বিয়ে ভাঙার কথা তারাই তো তুলেছিল। ওসব পুরনো কথা আয়ানা। তুমি ওদের সেদিনে একটা সুযোগ দিলে আজকের দিনটা দেখতে হতো না। আমি তোমাকে মেনে নিতে বলছি না সম্পর্কটা, শুধু বলছি তুমি যে কষ্টে আছো তার থেকে কিভাবে রেহাই পাবে সেটা ভাবতে। উনি সত্যি অন্যায় করেছেন, আর তুমি সেই অন্যায়ের শিকার। আমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি আমি দেবই। ওই লোকের সাথে কখনোই সংসার করব না আমি। কিন্তু উনি যে বললো তোমাকে নিয়ে যাবে। আমি যাব না। আমি না গেলে কে আমায় জোর করে নিয়ে যাবে? কিছুতেই যাব না আমি। যেও না, আর এইভাবে মন খারাপ করেও থেকো না। হয়তো ওপরওয়ালা তোমার কপালে সে প্রথম জনকেই লিখে রেখেছে, না হলে ওনার প্রথম স্ত্রী কেন থাকলো না? তুমি সময় নাও, এমন না যে তোমাকে ওই বাড়িতে কেউ জোর করে পাঠিয়ে দিচ্ছে। আয়নার চোখে জল। আয়েশা বেগম সায়নকে নিয়ে ঘরে আসতে আয়নাকে দেখলো। চোখ ফিরিয়ে নিয়ে বলল, বউ, ধরো তোমার বাবুরে। এত বজ্জাত হইছে ছেলেটা, পা ছুটতে ছুটতে মারি ফেললো আমারে। আমার বাবু কত ভালা ছিল ছোটবেলায়। সায়ন মায়ের কোলে ঝাঁপ দিল, ঠোঁট টানলো। নামিরা টুপুস করে আদর করে দিয়ে বলল, একদম না আম্মা, আপনার বাবু পচা, আমার বাবু ভালো, খুব ভালো। সায়ান মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। আয়েশা বেগম আর চোখে আয়নার দিকে তাকালেন, বললেন, রান্নাঘরে অনেক কাজ, সারাক্ষণ ঘরে ঘুমাইলে আর ভাত জুটবো না। ওগুলো আমি করে ফেলবো আম্মা। তুমি কেন করবা? বিয়া হইছে বলে কি আমাদের তারে বসায় বসায় খাওন লাগবো? আমি যাচ্ছি। চলে গেল আয়না। নামিরা বলল, কি করছেন আম্মা? ও এমনিতেই। মুখে মুখে কথা কইবা না বউ, ওই মেয়ে এখন ভালা সাজতেছে। আমি তো রহমতের কাছে শুনছি, বাগান দেওয়া থেকে শুরু করে সব খরচ ওই চৌধুরীর পুল ছেলে করেছে। এত কিসের লেনাদেনা আসিল? আমি কি তারে এই শিক্ষা দিছি? বিয়ে ভাঙছে না ওই পোলার লগে, তো আবার কিসের এত পীড়িত ওই পোলার লগে? বিয়াও করছিল ওই পোলা, তারপরেও ভালো করছে, তারে বিয়ে করছে, এক্কেবারে উচিত কাজ করছে। মধুমাইকে হাঁটবো, মৌমাছি কামড়ালেই দোষ? ভালা হইছে, শাস্তি হইছে। এখন আবার কোন সাহসে কয় আমি শ্বশুর বাড়ি যাবো না, তার কামাই আমার খাওন লাগবো না, তারে আমি এইখানে রাখতেও পারুম না। ওই ছেলে আসলে আমি বলুম যাতে লোকজন খাওয়ায় দাওয়ায় তার বউ সে নিয়ে যায়। আমি একটা কানা করিও খরচা করতে পারুম না। সে বিয়া করছে, এবার লোকজন গ্রামের মানুষকে খাওয়ায় দাওয়ায় সে যেন তার বউ ঘরে তুলে আসুক। নামিরা চুপ হয়ে গেল। আয়না রান্নাঘরে যেতে গিয়ে থেমে গেল। সব কথা শুনলো। বাম হাতের কবজি দিয়ে চোখ মুছল ঘন ঘন। আজ মাও পরের মতো আচরণ করলো তার সাথে। আয়ান ফিরল সন্ধ্যায়। নামিরা তাকে ফিরতে দেখে শরবত নিয়ে ঘরে চলে এলো। আয়ান তার হাত থেকে গ্লাস নিয়ে 2 ঢোক খেয়ে বলল, টুনি কোথায়? ঘরে শুয়ে আছে। আয়ান গ্লাস রেখে দিল। আনমনা হয়ে বলল, আমি কিছুই করতে পারলাম না মীরা, সব কেমন গোলমাল হয়ে গেল। অনুরাগ চৌধুরীকেও আমি কিছু বলতে পারবো না। উনি বলেছেন ওনার সাথে টুনির কিসের চুক্তি ছিল, কিছু বুঝতে পারছে না।
বলছো কেন? আম্মাও কথা শোনালো ওকে, ভীষণ রকম কেঁদেছে বোধ হয়, চোখ মুখ ফোলা। ওনার প্রথম স্ত্রী তো ওনার জীবনে নেই। আমার মনে হচ্ছে আয়না ভালো থাকবে ওনার সাথে, মানুষ হিসেবে ভালো, শুধু আয়নার কাছে। আচ্ছা আয়না অত শক্ত কেন? তুমি তো ভীষণ নরম আর ভীষণ কোমল। ও আমার মতো ভালোবাসা দেখাতে জানে না, কিন্তু ভালোবাসতে জানে খুব। আমি সবসময় চেয়েছি ওর জীবনে ভালোবাসার একজন মানুষ আসুক, যে ওকে আগলে রাখবে, ভালোবাসবে, ভালো রাখবে, আর সেও ভালোবাসবে। নামিরা তাকে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।